আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ এক নতুন দিন নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে তোমাদের ফাহিম ভাইয়া। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি। তো আজকে আমাদের এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী বন্ধুগণ যাদের স্বপ্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ব্যবসায় শিক্ষা অনুষদ, তাদের ব্যবসায় নীতি এবং প্রয়োগ এই বিষয়টির প্রস্তুতি আরো পূর্ণাঙ্গ করে তোলার জন্য রিটেনের উপর ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। তো তোমরা কে কোথা থেকে যুক্ত আছো কাইন্ডলি একটু কমেন্ট করো, একটু দেখা যায় কে আমাদের ক্লাসগুলো কোথা থেকে করছো। তোমরা একটু কাইন্ডলি কমেন্ট করো কে কোথা থেকে যুক্ত আছো আমাদের সাথে, এবং ক্লাসগুলো অবশ্যই শেয়ার করে দিবা, তোমাদের ফ্রেন্ডদেরকেও মেনশন করবা। আমাদের পেজ থেকে অনবরত ক্লাস হতে থাকে, তো দেখা যায় অনেক সময় তোমরা ক্লাসগুলো খুঁজে পাও না। তো যার কারণে তোমরা যদি শেয়ার করে রাখো ক্লাসগুলো, তাহলে তোমরা ইজিলি খুঁজে বের করতে পারবা। পাশাপাশি তোমাদের ফ্রেন্ডদেরকেও মেনশন দাও, কারণ সামনে তোমরা একটা ভর্তি পরীক্ষা আবার অংশগ্রহণ করতে যাওয়া, সেখানে স্বাভাবিকভাবে তোমাদের কম্পিটিশন ফেস করা লাগবে। তো এখন থেকে নিজেরা কমেন্ট সেকশনে বা আমার বিভিন্নভাবে আমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে নিজেদের একটা যাচাই করতে পারো ছোটখাটো করে। কে কোথা থেকে যুক্ত আছে কাইন্ডলি একটু কমেন্ট করো। তো তো শুরু করা যাক। তো আজকে আমাদের মূল ক্লাসের বিষয়টা কি, আমাদের আজকে মূল আলোচনার বিষয়টা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিগত বছরের যে কোয়েশ্চেনগুলোর আলোকে একটা সাজেশনমূলক ক্লাস রিটেনের জন্য। অর্থাৎ তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ব্যবসায় নীতি ও প্রয়োগ এই বিষয়টির রিটেনটাকে আরো পূর্ণাঙ্গ আরো সুষ্ঠুভাবে সম্পূর্ণ যাতে করতে পারো সেই বিষয়ে সহায়কমূলক একটি ক্লাস। এখানে আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করেছি, কোনগুলো কমন উপযোগী বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা এখানে উপস্থাপন করেছি। তো শুরু করা যাক। আচ্ছা দেখো, পরিকল্পনা কাকে বলে? পরিকল্পনা কাকে বলে? এখন দেখো, পরিকল্পনা বিষয়টা কি। পরিকল্পনা হচ্ছে তোমার নির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য অর্জন করার জন্য বিভিন্ন ধাপের একটি সমন্বয় সাধন করে সেই অনুযায়ী ধাবিত হওয়া। অর্থাৎ তোমার যে একটা নির্দিষ্ট এইম থাকবে, ধরে নাও তোমার একটা এইম, ধরো এখানে তোমার গোল এখানে। এখন তোমার গোলটাকে তুমি অর্জন করার জন্য বিভিন্ন ধাপে ধাপে সেগমেন্টে এগুলো ভাগ করছো। ভাগ করে বিভিন্ন ধাপগুলো যে আছে এগুলো একসাথে তুমি একত্রিত করে বিভিন্ন প্ল্যান, মানে এগুলো তুমি ধাপগুলোকে বিভিন্ন প্ল্যানিং করতেছো। প্ল্যানিং এর মাধ্যমে তুমি একত্রিত করে সেই তোমার লক্ষ্যে বা পরিকল্পনায় পৌঁছাতে পারছো। সেটা কি আমাদের গোলটাতে পৌঁছাতে পারছো, সেটা কি আমাদের পরিকল্পনা। এখন আসি তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা বিষয়ে কোশ্চেনটা কি আসে। আমরা জানি বাজেট কাকে বলে একটা কোশ্চেন আছে, মোস্ট কমন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এমসিকিউতে এই কোশ্চেনটা অনেকবার রিপিট হয়েছে যে বাজেট কাকে বলে। পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কি বলে? বাজেট বলে। অথবা কোশ্চেনটা এইভাবে থাকে, পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কি বলে? অপশনে বাজেট থাকে। অর্থাৎ পরিকল্পনার সাইড থেকে আমাদের এই বিষয়গুলো লক্ষ্য করা যায়। এর পাশাপাশি আমাদের পরিকল্পনার সময়ের ভিত্তিতে বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে ভাগ করা যায়, যেমন স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, তারপর কি দীর্ঘমেয়াদী। অর্থাৎ স্বল্পমেয়াদী পরিকল্পনা কাকে বলে? যে পরিকল্পনাগুলো 1 বছরের জন্য পরিকল্পনা করা হয় তাকে কি বলা হয় থাকে? স্বল্পমেয়াদী। এরপর আসি মধ্যমেয়াদী, আমাদের 1 থেকে 5 বছর। তারপর দীর্ঘমেয়াদী, 5 বছরের অধিক সময়। কিছু কিছু ক্ষেত্রে 20 বছর ধরে নেওয়া হয়, কিছু ক্ষেত্রে নয়। তোমাদের এমসিকিউর অপশনে সেটা তারা সেভাবে সেট করে দেয়। অনেক সময় দেখা যায় তারা অপশনে লিখে দেয় 5 থেকে 20 বছর। আচ্ছা, এরপরে আসি সিদ্ধান্ত গ্রহণ কাকে বলে। এই কোশ্চেনটার অ্যান্সার কে করতে পারবা দেখি? সিদ্ধান্ত গ্রহণ কাকে বলে? এক লাইনে কোশ্চেনটার অ্যান্সার কে করতে পারবা? কারণ তোমরা যতটা সংক্ষেপে তোমাদের উত্তরগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করবা, যারা এক্সামিনার তারা ততই পছন্দ করে যে তুমি কতটা স্মার্টলি কোশ্চেনগুলো তুমি অ্যান্সার করছো। সিদ্ধান্ত গ্রহণ কাকে বলে? এটার উত্তর কি করতে পারো বলো দেখি? সিদ্ধান্ত গ্রহণ কাকে বলে? এক লাইনে একটি সুন্দর উত্তর আমি চাচ্ছি, দেখি কে উত্তর করতে পারো। এবং তোমরা ক্লাসগুলো অবশ্যই শেয়ার করে দিবা। এবং তোমরা কে কোথা থেকে যুক্ত আছো? আমি দেখছি এখানে অনেকেই যুক্ত আছো। তোমরা কে কোথা থেকে যুক্ত আছো? তোমরা আজকে আমাদের ক্লাসে কে কোথা থেকে যুক্ত আছো কাইন্ডলি কমেন্ট করো। এবং তোমাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে মনে যে ভাইয়া আমি জগন্নাথের ব্যবসা নীতি প্রয়োগের এই বিষয়টা মানে
এই বিষয়টা আমি কোথা থেকে পড়বো, অথবা কোন বিষয়টার প্রতি গুরুত্ব আরোপ করবো, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন। তোমাদের মনে যা যা কোয়েশ্চেন আছে তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কোয়েশ্চেনগুলো তোমাদের যথার্থ সহায়তা করার চেষ্টা করবো। আচ্ছা, এরপরে আসে আমাদের সিদ্ধান্ত গ্রহণ কাকে বলে, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ কাকে বলে। বিভিন্ন বিকল্প সমূহ থেকে উত্তম বিকল্প গ্রহণ করাকে কি বলে? সিদ্ধান্ত গ্রহণ। অর্থাৎ ধরে নাও তুমি একটা সমস্যা ফেস করতেছো, এখন তোমার সমস্যাটা সমাধান করার জন্য বিভিন্ন ধরনের ওয়ে আছে। যেমন যদি আমি যাতায়াতের কথাই চিন্তা করি, ধরো আমাদের ঢাবির কথাই চিন্তা করলাম, তোমার একটা সমস্যা ফেস করতেছে যে তুমি ঢাবিতে যাবা। এখন ঢাবিতে যাওয়ার জন্য আমাদের প্রবেশ পথ বা রাস্তা কয়টি আছে? 3টি। চানকারপুল দিয়ে তুমি যেতে পারবা, নীলক্ষেত দিয়ে তুমি যেতে পারবা, আবার কি তুমি শাহবাগ দিয়ে যেতে পারবা। আচ্ছা, তোমার সমস্যাটা কি ছিল? যে তুমি ঢাবিতে যাবা, ঢাবিতে কিভাবে যাবা? তো এই ক্ষেত্রে আমার কি কি ওয়ে বের হয়েছে? আমি ঢাবিতে প্রবেশ করার জন্য শাহবাগের পথটাও যেতে পারি, নীলক্ষেতের পথটাও যেতে পারি, আবার চানখারপুলের পথটা দিয়েও যেতে পারি। এখন আমার এগুলো হচ্ছে এক একটা বিকল্প নাম্বার 1, 2, 3। এখন আমার 3টা বিকল্পর মধ্যে সর্বোত্তম বিকল্প কোনটি? এখন এই যে আমি একটা প্ল্যান, প্রথমে আমার সমস্যা চিহ্নিত করলাম, তারপর এটা নিয়ে আমি ভাবলাম, তারপর বিভিন্ন বিকল্পগুলো আমি সেট করলাম, এবং বিকল্পগুলো একটার সাথে আরেকটা আমি কম্পারিজন করলাম, করার পর যেটা আমার কাছে উত্তম বিকল্প, ধরেন আমি ভেবে নিলাম যে আমার শাহবাগ দিয়ে যাওয়াটা সবচেয়ে বেটার। এই যে আমি শাহবাগ 3টা বিকল্পের মধ্যে একটা বিকল্প চুজ করলাম, এইটাই হচ্ছে কি আমার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। অর্থাৎ একাধিক বিকল্প থেকে সর্বোত্তম বিকল্পটা গ্রহণ করা। সর্বোত্তম বিকল্প গ্রহণ করাকে বলা হয় থাকে কি? সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। আচ্ছা, এবার আসি আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার বিভিন্ন ধাপগুলো কি কি আছে। এটা তোমাদের এমসিকিউতে বা রিটেনের ক্ষেত্রে মোস্টলি কমন থাকে, তারা কোশ্চেন করে যে তোমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ধাপগুলো নিয়ে আলোচনা করো, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করো। আচ্ছা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া প্রথমত সমস্যা চিহ্নিতকরণ। অর্থাৎ তোমার প্রথমে আগে সমস্যাটা আইডেন্টিফাই করা লাগবে যে তোমার প্রবলেমটা কোথায়, সেটা কি আমাদের সমস্যা চিহ্নিতকরণ। তারপর হচ্ছে আমাদের বিকল্প সমূহ নির্ধারণ। অর্থাৎ তোমার এবার বিকল্পগুলো নির্ধারণ করা লাগবে, যেটা আমি বললাম 3টা পথ বের করলাম ঢাবিতে যাওয়ার, এগুলো হচ্ছে কি আমাদের বিকল্প সমূহ। এরপর হচ্ছে কি বিকল্প সমূহ মূল্যায়ন। অর্থাৎ এবার টাইমটা হচ্ছে যেটা আমি বললাম যে 3টা পথের মধ্যে কোন পথটা তোমার জন্য বেটার, এর জন্য মূল্যায়ন করা, এটাকে বলা হয় থাকে কি বিকল্প সমূহ মূল্যায়ন। এরপরে সর্বোত্তম বিকল্প গ্রহণ। অর্থাৎ এবার তুমি তোমার 3টা আমি বিকল্প বের করেছি, এর মধ্যে সর্বোত্তম বিকল্পটা গ্রহণ করা। এরপর মূল্যায়ন, অর্থাৎ তোমার মূল্যায়ন করা লাগবে যে তোমার ডিসিশনটা আদৌ যৌক্তিক হয়েছে নাকি হয়নি, এটা হচ্ছে কি মূল্যায়ন। আচ্ছা, তোমরা অনেকেই কমেন্ট করেছো। সাদিয়া নূর নীলা বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আপু। শফিকত আজিম আলবি বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আয়েশা চাঁদনি বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। রবিউল ইসলাম, হাই ব্রাদার, হাউ আর ইউ? আই এম ফাইন ব্রাদার, হোয়াট অ্যাবাউট ইউ? আচ্ছা, এদিকে রবিউল ইসলাম ভাই হিউম্যানিটিস থেকে সি ইউনিটে কয়টা সিট আছে জগন্নাথ ইউনিভার্সিটিতে? আচ্ছা, এটার বিষয়টা হচ্ছে তোমার যে জগন্নাথ ইউনিভার্সিটির যে কারিকুলামটা, মানে তোমাদের ইয়াটা বের করে, তোমাদের প্রসপেক্টাসের মতো বিষয়টা, যে তোমাদের এই বছর কতগুলো সিট আছে সেখানে ভাগ করা থাকে। জগন্নাথ ইউনিভার্সিটিতে এই বছর গুচ্ছ থেকে বের হয়েছে। যাই হোক, এখন তোমরা জগন্নাথ ইউনিভার্সিটির যে সার্কুলারটা চেক করলে পাবা যে সেখানে কয়টা সিট আছে, কোন অনুষদের কয়টা সিট আছে, এবং কোন বিভাগ থেকে কয়টা করে সিট বরাদ্দ আছে, সেই বিষয়গুলো জানতে পারো। আপনাদের সবার প্রস্তুতির খবর কি? সামনে তো পরীক্ষা এসে পড়ছে প্রায়। আজকে কয় তারিখ? আজকে 23 তারিখ, সামনে 28 তারিখ তো পরীক্ষা, আমি যদি ভুল না হই। সময় তো প্রায় এসে পড়ছে। কি অবস্থা সবার একটু জানি। আর কোয়েশ্চেন থাকলে অবশ্যই, যদি এই সাবজেক্ট রিলেটেড তোমাদের কোয়েশ্চেন থাকে অবশ্যই করতে পারবা। এরপর আসি আমাদের এক মালিকানা ব্যবসা কাকে বলে।
এক মালিকানা ব্যবসা কাকে বলে? আচ্ছা, এক মালিকানা ব্যবসা কি? একক মালিকের অধীনে গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত ব্যবসাকে বলা হয় থাকে কি? এক মালিকানা ব্যবসা। অর্থাৎ একটি ব্যবসা যে মালিক নিজেই যাবতীয় লাভ, লস, ক্ষতি এগুলো সবকিছু ভোগ করে, তাকে বলা হয় থাকে কি? এক মালিকানা ব্যবসা। এখন আসি আমাদের বৈশিষ্ট্য সমূহ কি এক মালিকানা ব্যবসার। এক মালিকানা ব্যবসার আমরা যে সিম্পলি ভাবে বৈশিষ্ট্য কি কি হতে পারে? প্রথমত, এটি কি? অসীম দায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? এটা হচ্ছে অসীম দায়। অসীম দায়ের একটি প্রতিষ্ঠান যেখানে মালিকের ব্যক্তিগত সম্পত্তি ব্যবসায়িক বিভিন্ন ঋণের জন্য দায়ী থাকে। তারপরে কি? এটিতে সীমিত পরিসরের ব্যবসা। অর্থাৎ এটি মানে যেহেতু একটা মালিকের আন্ডারে এটা পরিচালিত হয়, তো স্বাভাবিকভাবে পুঁজি খুব কম হয়ে থাকে, তাই এটা পরিসরও কম। যত বেশি মূলধন তত বড় ব্যবসা। এরপরে বিষয়টা কি? এরপর হচ্ছে কি আমাদের মূলধনের স্বল্পতা। অর্থাৎ একজন মালিক যেহেতু এটার যাবতীয় অর্থায়ন করে, যার কারণে মূলধনের পরিমাণটা কি? কম হয়ে থাকে। তারপর ধরো আমাদের প্রত্যক্ষ সম্পর্ক, অর্থাৎ তুমি তোমার কাস্টমারদের সাথে একটা ডিরেক্ট ইন্টারঅ্যাক্ট করতে পারবা, যে তুমি যেহেতু মালিক, তুমি ব্যবসা চালাবা, সব করবা, তোমার কাস্টমারও তোমার কাছে সরাসরি আসবে, তুমি তোমার কাস্টমারের সাথে কথা বলতে পারবা। তো এগুলো হচ্ছে কি আমাদের এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য। আচ্ছা, আজকে মানে তোমাদের একটা বিষয় বলে রাখি, এটা একটু ইন্টারেস্টিং। তোমাদের একটা আমি সাজেশনের মতন দিব, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিটেনের জন্য কোন কোন, খুব বেশি টপিক না, কোন কোন টপিকগুলা খুব বেশি জরুরি এবং ওই টপিকগুলো পড়লে তোমাদের প্রায় অলমোস্ট 70% প্লাস রিটেনের কভার হয়ে যাবে। হাতে গোনা কয়েকটা টপিক, সব না, হাতে গোনা জাস্ট কয়েকটা টপিক, যেটা তোমরা দেখা গেছে আজকে রাতে দেখেও শেষ করতে পারবা। 70% প্লাস তোমাদের প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে রিটেনের জন্য। আচ্ছা, যাই হোক, তার পরবর্তীতে মায়াবী রাজকন্যা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তারপর হচ্ছে এমডি এসডি ইমন এম বলতে 520টা সিট। আচ্ছা, জগন্নাথ কে কি নেগেটিভ মার্কিং আছে? খুব সম্ভবত থাকবে, কারণ নেগেটিভ মার্কিং ছাড়া অ্যাডমিশন টেস্ট হয় না। সাত কলেজের একটু আলাদা বিষয়, ওটাতে হতো না, কিন্তু এখন সিস্টেম কি করবে এটা জানা নেই, তবে জগন্নাথে নেগেটিভ মার্কিং থাকবে। আচ্ছা, এরপরে আসি অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ। আর আজকে আমি যে টপিকগুলো তোমাদের দিচ্ছি, এই টপিকগুলো অবশ্যই ভালো মতো দেখবা। আমি টপিকগুলো যেগুলো দিচ্ছি কোয়েশ্চেনগুলো যেগুলো দিচ্ছি, এগুলো আমাদের অ্যানালাইসিস করা কোয়েশ্চেন। তোমাদের জন্য কোন কোন টপিক ইম্পর্টেন্ট, এই টপিকগুলো আওতায় সবকিছু পড়বা। দেখো, অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ। অংশীদারি ব্যবসায় কাকে বলে? অংশীদারি ব্যবসায় হচ্ছে 2 থেকে সর্বোচ্চ কতজন? 2 থেকে সর্বোচ্চ 20 জন সদস্য নিয়ে যে সকল ব্যবসা গঠন করা হয় তাকে বলা হয় কি? অংশীদারি ব্যবসা। এবং ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা কয়জন? 10 জন, এর বেশি না। এবার আসি অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদটা নিয়ে। আমাদের অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ। অংশীদারি ব্যবসায়কে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। অংশীদারি ব্যবসায়কে আমরা কয়টি ভাগে? দুটি ভাগে ভাগ করতে পারি। সাধারণ অংশীদারি ব্যবসা এবং সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। সাধারণ এবং সীমাবদ্ধ। আচ্ছা, সাধারণ অংশীদারি ব্যবসা কাকে বলে? যে অংশীদারি ব্যবসা প্রত্যেকটি মালিকের দায় অসীম হয়ে থাকে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে, তাদেরকে বলা থাকে কি? সাধারণ অংশীদারি ব্যবসা। অন্যদিকে আমাদের সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা হচ্ছে যেখানে সদস্যদের দায় সীমাবদ্ধ থাকে। সদস্য তবে সবার না, কয়েকজন সদস্যের দায় সীমাবদ্ধ থাকে, তাহলে বলা হয় কি? সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় 1907 সালের ভারতীয় আইন এবং 1890 সালের ব্রিটিশ অংশীদারি আইন অনুযায়ী পরিচালিত হয়। 1890 সালের ব্রিটিশ অংশীদারি আইন অনুযায়ী পরিচালিত হয়। আচ্ছা, এরপর আসি সাধারণ অংশীদারি ব্যবসায়কে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি কি? নির্দিষ্ট, আরেকটি ঐচ্ছিক। নির্দিষ্ট এবং ঐচ্ছিক। নির্দিষ্ট অংশীদারি ব্যবসা কাকে বলে? নির্দিষ্ট কাজ বা উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে যে অংশীদারি ব্যবসা গঠিত হয় তাকে বলা যায় কি? নির্দিষ্ট অংশীদারি ব্যবসা। অর্থাৎ নির্দিষ্ট কাজ, নির্দিষ্ট সময়। তারপরে নির্দিষ্ট অংশীদারি ব্যবসাকে আবার দুটি ভাগে ভাগ করতে পারি। নির্দিষ্ট কাজ এবং নির্দিষ্ট কাজ দেখি কি? নির্দিষ্ট সময়। নির্দিষ্ট সময়।
দুটি ভাগে ভাগ করতে পারে। ঐচ্ছিক অংশীদারি ব্যবসা হচ্ছে যে ব্যবসাগুলা তোমার নির্দিষ্ট কাজ বা নির্দিষ্ট সময়ের জন্য পরিচালিত হয় না। যেমন ধরো একটা ব্যবসায়িক ফার্ম গঠন করা হয়েছে যে সে এই বছর একটা এরকম কাজ করবে, একটা সামাজিক উন্নয়নে কাজ করবে। এখন সে তার উন্নয়নটা লক্ষ্য করে কার্যক্রম পরিচালনাকে এবং উন্নয়ন সাধিত হওয়ার পর সে তার ব্যবসাটা ক্লোজ করে ফেলে। এটা কি আমাদের নির্দিষ্ট কাজ। অথবা কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান মানে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান গঠিত হয়েছে, সে তার নির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠা হয়েছে, উদ্দেশ্য হাসিল হোক আর না হোক 6 মাসের জন্য ধরো প্রতিষ্ঠা হয়েছে, 6 মাস পর সে অটো অফ হয়ে যাবে। এরপর আসে আমাদের ঐচ্ছিক ব্যবসায়, ঐচ্ছিক অংশীদারি ব্যবসা, যেটার ক্ষেত্রে বললাম এই দুটা শর্ত প্রযোজ্য না, সময় এবং উদ্দেশ্য, অর্থাৎ যে কোনো সময় ডিউরেশনের জন্য হতে পারে, সেটা হচ্ছে কি আমাদের ঐচ্ছিক অংশীদারি ব্যবসা। আচ্ছা এবার আসি, রিয়াঙ্কা শাহ আপু বলছে জেনারেল ম্যাথ করেন, অবশ্যই ভাইয়া আপু থাকবে এই বিষয়টা। মমতা খাতুন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো তোমরা? ঠিক আছে, তোমরা ক্লাসগুলো খুবই কম শেয়ার দিছো কেন বুঝলাম না, তোমাদের কি পড়াশোনা করতে মন চায় না? কোম্পানি সংগঠন কাকে বলে? কোম্পানি সংগঠন কাকে বলে অবশ্যই তোমাদের জগন্নাথে যদি আমি বলি কোন টপিকটা থেকে এমসিকিউ খুব বেশি হয়েছে এবং রিটেন খুব বেশি হয়েছে, সেটা হচ্ছে কি যৌথ মূলধনী কোম্পানি, অর্থাৎ আমাদের কোম্পানি সংগঠনটা, এই বিষয়টা থেকে অহরহ এমসিকিউ এবং রিটেন হয়েছে। তোমরা এই টপিক থেকে আশা রাখতে পারো যে তোমরা জগন্নাথে এর জন্য এমসিকিউ তো অবশ্যই কমন পাবা। আচ্ছা দেখি কোম্পানি সংগঠন কাকে বলে। আচ্ছা দেখো, যে যে সকল ব্যবসায়িক সংগঠনগুলো বা যে সকল ব্যবসা শেয়ার মূলধনের মাধ্যমে বা 1994 সালে কোম্পানি আইনের অধীনে গঠিত এবং নিয়ন্ত্রিত ও পরিচালিত ব্যবসাকে বলা হয় থাকে কি যৌথ মূলধনী ব্যবসা। অর্থাৎ 1994 সালের আইনটা এখানে ফ্যাক্টর। 1994 সালের আইন অনুযায়ী 1994 সালের আইন অনুযায়ী গঠিত, নিয়ন্ত্রিত এবং পরিচালিত ব্যবসা, সেটাকে বলা হয় কি যৌথ মূলধনী ব্যবসা। আচ্ছা এবার আসি যৌথ মূলধনী সংগঠনের কোন বিষয়টা ভাই ইম্পর্টেন্ট, কোন বিষয়টা আমি মোটামুটি আশা রাখতে পারি যে আমি এমসিকিউতে কমন পাবো এবং রিটেনেও অনেকাংশে কমন পাবো। বিষয়টা কি, কোন বিষয়টা? সেটা হচ্ছে আমাদের যৌথ মূলধনী সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া। নিবন্ধন প্রক্রিয়া, তোমরা যদি যৌথ মূলধনী ব্যবসায়ের নিবন্ধন প্রক্রিয়াটা মানে ভালো মতো পড়ো, আমি আশা করি তোমরা সেখান থেকে অবশ্যই কোয়েশ্চেন কমন পাবা। যৌথ মূলধনী নিবন্ধন প্রক্রিয়াটা নিয়ে একটু আলোচনা করা যাক। যৌথ মূলধনী ব্যবসায় প্রথমত কি আমাদের নিবন্ধন প্রক্রিয়া 4টি ধাপে হয়ে থাকে। 4টি ধাপে হয়ে থাকে। প্রথমত উদ্যোগ গ্রহণ পর্যায়, উদ্যোগ গ্রহণ পর্যায় দলিলাদি প্রণয়ন পর্যায়, নিবন্ধন পত্র সংগ্রহ পর্যায়, কার্যারম্ভ পর্যায়। আচ্ছা উদ্যোগ গ্রহণ পর্যায়, এই পর্যায়ে এসে কোম্পানি তার প্রতিষ্ঠানের লক্ষ্য, তার নির্দিষ্ট যে গোলগুলো আছে বা বিভিন্ন নিয়ম নীতি রুলস এগুলো আছে, এগুলো সব সেট করে। উদ্যোগ গ্রহণ পর্যায়ে কি মূলত আমাদের উদ্যোক্তার সাইড, আমাদের উদ্যোক্তা কোম্পানি যাবতীয় গোল, তার রুলস রেগুলেশন এগুলো সেট করে। আচ্ছা দলিলাদি প্রণয়ন পর্যায়ে আমি তোমাদের একটা কোয়েশ্চেন করব, দলিলাদি প্রণয়ন পর্যায়ে কয়টি গুরুত্বপূর্ণ দলিল দেওয়া হয়? কয়টি গুরুত্বপূর্ণ দলিল প্রণয়ন করা হয়? দ্রুত কমেন্ট করো দেখি। দলিলাদি প্রণয়ন পর্যায়ে কয়টি গুরুত্বপূর্ণ দলিল প্রণয়ন করা হয়? দেখি কে পারো উত্তরটা। দলিলাদি প্রণয়ন পর্যায়ে কয়টি গুরুত্বপূর্ণ দলিল দেওয়া হয়ে থাকে বা দলিল প্রণয়ন করা হয়? উত্তর কি হবে? আচ্ছা জারিফ হোসেন আফটার বলেছে 3টি। আর কেউ কিছু বলো দেখি কি হবে। দলিলাদি প্রণয়ন পর্যায়ে কয়টি গুরুত্বপূর্ণ দলিল দেওয়া হয়? জারিফ হোসেন আফটার বলেছে 3টি। দেখি বাকিরা কি বলেন, কি হবে উত্তর? জারিফের উত্তর কি ঠিক? আচ্ছা ফাবিয়া জাহান বলেছে 3টি, মেহেরিন মিম বলেছে 3টি। আচ্ছা আপনারা কি দল গঠন করে রাখছেন যে হ্যাঁ আমরা মেজরিটি যেটা বলবে সেটাই হবে? কি হবে বলেন দেখি কে পারে উত্তরটা।
দলিলাদি প্রণয়ন পর্যায়ে কয়টি গুরুত্বপূর্ণ দলিল প্রণয়ন করা হয়? মমতা খাতুন কনফিউজড আছে, বেচারি নিজেও জানে না যে কি হবে। কি হবে? দলিলাদি প্রণয়ন পর্যায়ে উত্তর হবে দুটি গুরুত্বপূর্ণ দলিল প্রণয়ন করা হয়। এবার আসি কি কি। স্মারকলিপি বা পরিমেল বন্ধ, স্মারকলিপি বা পরিমেল বন্ধ, পরিমেল বন্ধ অথবা সংঘবিধি বা পরিমেল নিয়মাবলী, দুটি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আয়শা চাঁদনি, ওরে শাফকাত আজিম, জি ভাই আপনি রাইট। আচ্ছা, তারপর রিয়াঙ্কা শাহ বলছে 6টা। আপু আপনি তো মনে হচ্ছে ধারায় চলে গেছেন, ওটা ধারা। আয়েশা চাঁদনি বলেছে 2টি। হ্যাঁ ঠিক আছে। সীমা আক্তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো? আচ্ছা দেখি, দলিলাদি প্রণয়ন পর্যায়ে 2টি গুরুত্বপূর্ণ দলিল দেওয়া হয়, স্মারকলিপি বা পরিমেল বন্ধ, সংঘবিধি বা পরিমেল নিয়মাবলী। স্মারকলিপি বা পরিমেল বন্ধ কি? স্মারকলিপি বা পরিমেল বন্ধ হচ্ছে কিছুটা কোম্পানি ফিক্সড দলিল এক প্রকার, অর্থাৎ এখানে কোম্পানি গুরুত্বপূর্ণ 6টি ধারা উল্লেখ করা হয়ে থাকে, 6টি ধারা উল্লেখ করা হয়ে থাকে। নাম ধারা, উদ্দেশ্য ধারা, অবস্থান ধারা, ঠিকানা ধারা, সম্মতি ধারা এবং দায় ধারা। আচ্ছা, এই যে 6টা ধারা, এই 6টা ধারার মধ্যে কোন ধারাটি সবচেয়ে বেশি মানে গুরুত্বপূর্ণ কোম্পানির জন্য? দেখি এটা কি পারো? 6টি যে ধারা আছে আমাদের, যে পরিমেল স্মারকলিপি বা পরিমেল বন্ধে যে আমাদের 6টি ধারা আছে, সেখানে কোন ধারাটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? কোনটি? 6টি ধারার মধ্যে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? কে উত্তর করতে পারবা? দেখি এটার উত্তর কে পারো। এবং আমি কিন্তু বারবার বলছি, এই নিবন্ধন পত্র থেকে তোমাদের কোশ্চেন জগন্নাথে অহরহ হয়। জগন্নাথে এই যে টপিকটা, এখান থেকে অহরহ কোশ্চেন হয়। কি হবে? 6টি ধারার মধ্যে কোন ধারাটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? হ্যাঁ, মেহেরি মিম বলেছে উদ্দেশ্য ধারা। তোমার জন্য সাধুবাদ আপু। হ্যাঁ, স্মারকলিপি বা পরিমেল মধ্যে 6টি যে ধারা আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে কি? উদ্দেশ্য ধারা। অর্থাৎ উদ্দেশ্যের মাধ্যমে কিন্তু যাবতীয় কার্যক্রম হয়। তোমার যদি উদ্দেশ্যই না থাকে, তুমি কিন্তু পরিকল্পনা করবে না, সংগঠিত করবে না, তুমি যাবতীয় কোনো কাজই করবে না। আগে তোমার উদ্দেশ্য থাকবে, তারপর তুমি যে ক্লাস করছো, তোমার উদ্দেশ্য কি? জগন্নাথ ইউনিভার্সিটিতে সিট ক্র্যাক করা। এই যে উদ্দেশ্যকে কেন্দ্র করে তুমি যাবতীয় আমার ক্লাস করছো, তারপর পরবর্তীতে আবার পড়াশোনা করবা, এই যে কষ্ট পরিশ্রম গুলো হচ্ছে, তার পিছনে কাজ করছে কি? উদ্দেশ্য ধারা। হ্যাঁ, ফামিয়া জাহান বলেছে উদ্দেশ্য ধারা, জিয়াপু, আয়েশা চাঁদনি উদ্দেশ্য ধারা, হুমায়রা ফিয়াল হ্যাঁ উদ্দেশ্য ধারা। এরপরে আসি আমাদের সংঘবিধি বা পরিমেল নিয়মাবলী, অর্থাৎ এটা হচ্ছে কোম্পানি ইন্টারনাল রুলস, যে একটি কোম্পানি কিভাবে পরিচালিত হবে, সেটা হচ্ছে কি আমাদের সংঘবিধি বা পরিমেল নিয়মাবলী। এরপরে আসে আমাদের নিবন্ধন পত্র, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে একটি কোম্পানি তার অস্তিত্ব লাভ করে, একটি কোম্পানি অস্তিত্ব লাভ করে। এটাকে কোম্পানির জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট বলা হয়ে থাকে। আমি যে তোমাদের কথাগুলো বলছি না, এগুলো তোমাদের জাস্ট মনে করাচ্ছি। দেখবা কোশ্চেনের ভিতরে এই কথাগুলি ঘুরে ফিরে আসতেছে, কোশ্চেনে তোমাদের এমসিকিউ গুলো এই কথাগুলি ঘুরে ফিরে আসতেছে, তাই আমি এগুলো তোমাদের জাস্ট মনে করাচ্ছি, রিভাইজ দেওয়াচ্ছি। জন্ম সনদ বলা থাকে কি? নিবন্ধন পত্রকে। নিবন্ধন পত্রকে বলা যায় কি? নিবন্ধন পত্রের জন্ম সনদ বলা হয়ে থাকে। আচ্ছা, আমি একটা কোয়েশ্চেন, নিবন্ধন পত্র সংগ্রহের পর কোন কোম্পানি তার কার্যক্রম শুরু করতে পারে না? শুরু করতে পারে না কোন কোম্পানি? কোন কোম্পানি নিবন্ধন পত্র সংগ্রহের পরও তার কার্যক্রম শুরু করতে পারে না? কোন কোম্পানি তার কার্যক্রম শুরু করতে পারে না নিবন্ধন পত্র সংগ্রহের পরও? উত্তর কি হবে আমাদের? পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধন পত্র সংগ্রহের পরেও কার্যক্রম শুরু করতে পারে না। কারণ কি? কারণ পাবলিক লিমিটেড কোম্পানির কার্যারম্ভ পর্যায়ে আছে, যেটা প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য থাকে না। প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের কার্যক্রম শুরু করতে পারে। কেন পারে? কারণ প্রাইভেট লিমিটেড কোম্পানি সদস্য সংখ্যা কয়জন? 2 থেকে 50 জন, এবং তাদের পরিচালক সংখ্যা সর্বনিম্ন 2 জন।
এখন আসি প্রাইভেট লিমিটেড কোম্পানি নিজেদের মধ্যে শেয়ার ক্রয় বিক্রয় করে, যার কারণে তাদের কার্যক্রম পর্যায়টা আসে না এবং তাদের নিবন্ধন পত্রের পরেই কার্যক্রম শুরু করতে পারে। কিন্তু আমাদের যে কার্যারম্ভ পর্যায় সেটা পাবলিক লিমিটেড কোম্পানির জন্য। কার্যারম্ভ পর্যায়টা কি? কার্যারম্ভ পর্যায় হচ্ছে তোমার জনসমক্ষে তোমার মোট মূলধনের কিছু অংশ সংগ্রহ করার জন্য বিজ্ঞপ্তি প্রদান, কিছু অংশ সংগ্রহ করার জন্য বিজ্ঞপ্তি প্রদান, যেটাকে আমরা ন্যূনতম চাঁদা বলি। সেটা হচ্ছে কি আমাদের কার্যারম্ভ পর্যায়। কার্যারম্ভ পর্যায় এই সময় একটি পাবলিক লিমিটেড কোম্পানি তার ন্যূনতম চাঁদা সংগ্রহের জন্য নিবন্ধকের নিকট আবেদন করে, নিবন্ধক সম্মতি দিলে সে জনসমক্ষে পাবলিসিটি করে। এবং সেটা করে কিভাবে? সেটা করে আমাদের বিবরণ পত্রের মাধ্যমে। বিবরণ পত্রের মাধ্যমে সে জনসমক্ষে একটি বিজ্ঞপ্তি প্রদান করে যে আপনারা আমি শেয়ার, আমার বন্ড শেয়ার পত্রগুলো আপনারা ক্রয় করতে পারেন। এবং তোমাদের আরেকটা বিষয়, বিবরণ পত্রের বিকল্প বিবৃতি। বিবরণ পত্রের বিকল্প বিবৃতি কি? বিবরণ পত্রের বিকল্প বিবৃতি হচ্ছে বিবরণ পত্রের ন্যায় একটি সনদ, যার মধ্যে সবকিছু সেম বিবরণ পত্রের মতো টপিকগুলো থাকে, কিন্তু সেটা দেওয়া হয় কাকে? নিবন্ধকের অফিসে। নিবন্ধকের অফিসে সেটা জমাদান করা হয়, এটা জনসমক্ষে দেওয়া হয় না। এবং বিবরণ পত্রের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি? সেটা হলো স্বল্প মূলধন সংগ্রহ করার জন্য বিবরণ পত্রের বিকল্প বিবৃতি অনেক সময় ব্যবহৃত হয়ে থাকে। স্বল্প মূলধন সংগ্রহের জন্য, এটা নোট করে রাখো, স্বল্প মূলধন সংগ্রহের জন্য বিবরণ পত্রে বিকল্প বিবৃতি প্রকাশ করা হয়। আচ্ছা, অনেকে উত্তর করেছে ফাহমিয়া জাহান পাবলিক কোম্পানি, হুমায়রা আরফাত পাবলিক, মৃদুল হোসেন পাবলিক, আয়েশা পাবলিক লিমিটেড, সবাই পাবলিক। আচ্ছা, মেরিন মিমের নেট প্রবলেম করছে ভাইয়া। আচ্ছা আপু, একটু নেটের প্রবলেম তো আমাদের তো হাতে নেই বিষয়টা। আচ্ছা যাই হোক, দেখো কার্যারম্ভ পর্যায়। এরপরে আসি সমবায় সমিতি। সমবায় সমিতি, সমবায় সমিতি কাকে বলে? সমবায় সমিতি হচ্ছে নিজেদের মধ্যে পারস্পরিক উন্নয়নের লক্ষ্যে সমজাতীয় কিছু ব্যক্তি বা গোষ্ঠী একত্রিত হয়ে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে। যেমন এর স্টার্টিংটা হয়েছিল কিভাবে? ইংল্যান্ডের রসডেল সোসাইটির মাধ্যমে, যেখানে 28 জন তাঁত শ্রমিক, তারাও যে বিভিন্ন ধরনের বৈষম্য, মানে শিল্প বিপ্লবের পর দেখা গেল কি ম্যাক্সিমাম বৈষম্য দেখা গিয়েছে, তাদের মধ্যে যে বৈষম্য দূর করার জন্য 28 জন তাঁত শ্রমিক 28 স্টার্লিং পাউন্ডের মাধ্যমে তারা একটি সমবায়িক সংগঠন গঠন করে নিজেদের মধ্যে গম, জব, মাখন, মোমবাতি এগুলা বিক্রি করা শুরু করে। এটা হচ্ছে কি সমবায় সমিতি। কপিরাইট কাকে বলে? কপিরাইট কাকে বলে? আচ্ছা, কপিরাইটের যে বিষয়টা, কপিরাইট প্যাটেন্ট বলো যাই বলো, আমাদের এগুলা মানে কপিরাইট প্যাটেন্ট, তারপর হচ্ছে আমাদের ট্রেডমার্ক, এই যে টপিকগুলো আছে, এখান থেকে জগন্নাথ ইউনিভার্সিটিতে প্রিভিয়াস ইয়ার গুলাই রিটেন কোয়েশ্চেন করা হয়েছে। এখন আসি কপিরাইট বিষয়টা কি। কপিরাইট হচ্ছে গ্রন্থস্বত্ব অধিকার রক্ষা করা, অর্থাৎ একজন লেখক তার যে গ্রন্থস্বত্বগুলো আছে, তার যে গ্রন্থস্বত্বগুলা বা তার লিখিত যে বইগুলা, এগুলোর একচাটিয়া মালিকানা প্রদানের জন্য যে আইন বলবৎ তাকে বলা হয় থাকে কি কপিরাইট আইন। কপিরাইট আইন কত সালের? 2000 সালের। আচ্ছা, এটা উত্তর করে তো দেখি, কপিরাইট আইন সর্বশেষ সংশোধিত হয়েছে কত সালে? কপিরাইট আইন সর্বশেষ সংশোধিত কত সালে? কপিরাইট আইন সর্বশেষ সংশোধিত হয়েছে কত সালে? আমি উত্তর চাই তোমাদের কাছ থেকে। কপিরাইট আইন সর্বশেষ সংশোধিত হয়েছে কত সালে? দেখি কে উত্তর করতে পারো। কপিরাইট আইন সর্বশেষ সংশোধিত হয়েছে কত সালে? আচ্ছা দেখো, কপিরাইট আইন সর্বশেষ সংশোধিত হয়েছে 2005 সালে। 2005 সালে সর্বশেষ সংশোধিত হয়েছে কি 2005 সালে। এবং আমাদের সমবায়ের বিধিমালা, এটা হচ্ছে আইন, আমাদের বিধিমালা হচ্ছে 2000 কত সাল? 2006 সাল। সমবায়ের বিধিমালা হচ্ছে কি 2006 সাল। আচ্ছা, একজন 2012, 11 কে কি বলতেছে দেখি। মেহরিন না, মৃদুল হোসেন বলছে 2005। জি ভাই, আপনার উত্তর সঠিক। আয়েশা চাঁদনি 2011। না আপু, আপনার উত্তরটি ভুল। সর্বশেষ সংশোধিত হয়েছে 2005 সালে এবং বিধিমালা হচ্ছে 2006 সাল। হ্যাঁ, মমতা খাতুন বলছে 2005 সাল। হ্যাঁ আপু, উত্তর আপনার সঠিক। আচ্ছা, সমবায় আরেকটা বিষয় লক্ষ্য করবে, সেটা হচ্ছে সমবায় তোমাদের একটা চার্ট আছে, মানে তোমাদের যদি এইচএসসি লেভেলের বইটা বলি, সেখানে একটা চার্ট আছে যে সমবায়ের কত পার্সেন্ট কোথায় সংরক্ষিত থাকতে হয়।
যেমন সমবায়ের মোট মুনাফা কত পার্সেন্ট সঞ্চিত তহবিলে রাখা হয়, কত পার্সেন্ট মুনাফা ভোগ করা যায়, কত পার্সেন্ট মুনাফা উন্নয়ন তহবিলে বা চাঁদা হিসেবে দেওয়া হয়, এই বিষয়গুলা এই বিষয় এই বিষয়গুলা হ্যাঁ এই বিষয়গুলা হচ্ছে তোমাদের তো লক্ষ্য করবা। বিশেষ করে হচ্ছে সঞ্চিত তহবিলে কত পার্সেন্ট রাখা হয়, সঞ্চিত তহবিলে কত পার্সেন্ট, 15% রাখা হয়। আচ্ছা, একজন বলেছে কি ভাইয়া 2020 সমবায় নীতিমালা 2003 না, না, সমবায় নীতিমালা হচ্ছে 2003 সালের, সমবায় নীতিমালা হচ্ছে 2003 সাল, সমবায় নীতিমালা হচ্ছে 2003 সাল। আচ্ছা, এরপরে আসে লাস্টে একটা সাজেশন পাবো তোমরা অবশ্যই, ক্লাসটি করতে থাকো এবং শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন করো, সবাই মিলে সাজেশন নাও। ই ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং কাকে বলে? ই ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং কাকে বলে? ই ব্যাংকিং হচ্ছে ব্যাংকিং কার্যক্রম আমাদের অনলাইনের মাধ্যমে করা। আচ্ছা, যারা একটু একটু বলতেছে কি বিধিমালা 2003 সাল, না আপু, সমবায়ের নীতিমালা হচ্ছে 2003 সাল, নীতিমালা 3 সাল, বিধিমালা 2006 সাল। আচ্ছা দেখো, যেটা হচ্ছে আমাদের ই ব্যাংকিং, অর্থাৎ আমাদের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম করা। যদি আমি কমন উদাহরণ দেই, আমাদের যে তোমার বিকাশের কথা যদি আমি বলি, বিকাশ এগুলো যদি কথা বলি, এগুলা কি একটা ব্যাংকিং সাইট, এগুলো একটা ব্যাংকিং সাইট, ব্র্যাক ব্যাংকের আন্ডারে বিকাশ চলে। বা ধরো আমাদের এটাও বাদ দিলাম, ধরে নাও আমরা ধরো আচ্ছা বিকাশ, তারপর রকেট, তারপর নগদ আছে, এগুলো কি আমাদের একটা ই ব্যাংকিং এর সাইট। এদের মাধ্যমে তোমরা যাবতীয় লেনদেনগুলো করতে পারছো, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে করতে পারছো। অন্যদিকে আমাদের মোবাইল ব্যাংকিং বিষয়টা কি? মোবাইল ব্যাংকিং বিষয়টা হচ্ছে আমাদের যে খেয়াল করবা বিভিন্ন ধরনের ব্যাংকের বিভিন্ন অ্যাপ আছে, যেমন ইসলামী ব্যাংকের অ্যাপ আছে। এই যে অ্যাপগুলা, এই অ্যাপের মাধ্যমে তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্ট কন্ট্রোল করতে পারছো, তোমার ব্যাংকে কত টাকা আছে চেক করতে পারছো, যাবতীয় যে হিসাবগুলো, এই বিষয়গুলো তোমরা দেখতে পারছো। সেগুলো কি আমাদের মোবাইল ব্যাংকিং, অর্থাৎ ব্যাংকিং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তোমার অ্যাকাউন্ট কন্ট্রোল করা বা অ্যাকাউন্টে যাবতীয় হিসাব নিকাশ দেখা, তোমার অ্যাকাউন্টে ক্রেডিট করা, ডেবিট করা, এই বিষয়গুলো হচ্ছে কি আমাদের মোবাইল ব্যাংকিং। আচ্ছা, এরপরে আসি নিয়ন্ত্রণ কাকে বলে ও নিয়ন্ত্রণ প্রক্রিয়ার ধাপসমূহ ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ আমাদের যে নিয়ন্ত্রণ কাকে বলে, নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা কি? নিয়ন্ত্রণ আমরা কখন করি? যখন আমাদের একটা উদ্দেশ্য বা একটা প্রত্যাশিত ফলাফল থাকে। দেখা গেছে আমি ধরলাম কোনো বছর আমি 100 কোটি টাকা প্রফিট করতে চাই, কিন্তু প্রকৃত পক্ষে আমার দেখা গেল বছর শেষে পাওয়া গেল 80 কোটি টাকা, 20 কোটি টাকার একটা লস বা বিচুক্তি। এইটাই আমি সংশোধন করা হচ্ছে কি নিয়ন্ত্রণ। এখন আসি নিয়ন্ত্রণ কাকে বলে, অর্থাৎ প্রত্যাশিত ফলাফলের সাথে প্রাপ্ত ফলাফলের ব্যবধান পাওয়া গেলে বা প্রাপ্ত ফলাফলের ব্যবধান থেকে বিচ্যুতি সংঘটিত হলে তার জন্য সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণকে বলা হয় কি নিয়ন্ত্রণ। আচ্ছা, নিয়ন্ত্রণের যে ধাপগুলো, প্রথমত কি আমাদের নিয়ন্ত্রণের ধাপগুলো পরীক্ষায় আসে, রিটেনের ভিতরে এটা আসছে। নিয়ন্ত্রণের যে ধাপগুলো সেটা কি আমাদের প্রক্রিয়ার মধ্যে প্রথমত হচ্ছে কি আদর্শ মান নির্ধারণ, তারপর হচ্ছে আমাদের প্রকৃত ফলাফল ব্যবধান। আচ্ছা দেখো, আমাদের যে নিয়ন্ত্রণের ধাপগুলো, প্রথমত কি আদর্শ মান নির্ধারণ, অর্থাৎ তোমার আদর্শ মান সেট করা লাগবে যে কতটুকু আমার প্রত্যাশিত ফলাফলটা চাই। তারপর প্রকৃত ফলাফল, যে আমার আদৌ প্রকৃত ফলাফল কত বের হয়েছে। তারপর দুটার ভিতরে তুমি একটা ব্যবধান মানে কম্পারিজন করতে থাকবা যে কতটুকু আমার তফাৎ। তো এই যে ব্যবধানের মধ্যে আমাদের ফলাফলটা বের হবে কি পার্থক্য নির্ধারণ, অথবা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় লেখা থাকে পার্থক্য নির্ধারণ, অর্থাৎ আমার কতটুকু ব্যবধান পাওয়া গেছে।
এরপর যদি কোনো বিচ্যুতি পাওয়া যায় তাহলে আমি কি করব, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু যদি কোনো বিচ্যুতি পাওয়া না যায় তাহলে আমি কোনো সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করব না। আচ্ছা, এরপরে আসি শেয়ার কাকে বলে এবং শ্রেণী বিভাগ। ইম্পর্টেন্ট টপিক, তোমাদের এমসিকিউতেও আসে, রিটেনেও আসে। শেয়ার কি? কোম্পানির বৃহৎ মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বলা হয়ে থাকে কি? শেয়ার। কোম্পানি বৃহৎ মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলা হয়ে থাকে? শেয়ার। এখন আসি আমাদের শেয়ারের শ্রেণী বিভাগ। আমি এখন একটু শর্টলি তোমাদের এটা দেখাবো যে জগন্নাথের জন্য তোমরা মেইনলি কোন কোন শেয়ারগুলোর প্রতি বেশি ফোকাস রাখবা। প্রথমত আমাদের সাধারণ শেয়ার, অর্থাৎ যে শেয়ারের দায় অসীম থাকে এবং কোম্পানি পরিচালনা অংশগ্রহণ করতে পারে, মালিকানা প্রাপ্তি হয়ে ভোটাধিকারের ক্ষমতা থাকে, তাকে বলা থাকে সাধারণ শেয়ার। এরপরে কি আসে? অগ্রাধিকার। অগ্রাধিকার শেয়ার, বা এটা অনেক সময় ইংলিশে আসে প্রিফারেন্স। প্রিফারেন্স শেয়ার অর্থাৎ লভ্যাংশ প্রাপ্তির ক্ষেত্রে যে শেয়ারে অগ্রাধিকার পাওয়া যায় তাকে বলা হয় কি? অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ারকে আবার আরো 8 ভাগে ভাগ করা যায়, তবে এটা তেমন একটা জগন্নাথে আসে না, তোমরা মূলত অগ্রাধিকার শেয়ার এটা পড়লেই এনাফ। এরপরে আসি আমাদের বিলম্বিত বা প্রবর্তকের শেয়ার। বিলম্বিত যে শেয়ারটা সেটা হচ্ছে কি? কোম্পানি মালিকানা নির্দেশ করে। তুমি একজন কোম্পানির মালিক, উদ্যোক্তা, তুমি তো সব শেয়ার বিলি করতে পারবে না। ধরো টোটাল শেয়ার 20% তোমার নিজের হাতে রাখা লাগবে। মালিক তুমি তো উদ্যোক্তা, তোমার একটা মালিকানা থাকতে হবে। তো সেটা হচ্ছে কি আমাদের বিলম্বিত বা প্রবর্তকদের শেয়ার। এরপরে হচ্ছে অন্যান্য শেয়ার। অন্যান্য শেয়ার এর মধ্যে আছে আবার বিভিন্ন ক্যাটাগরি। বোনাস বা অধিবৃত্তি, অর্থাৎ আমাদের বোনাস বা অধিবৃত্তি শেয়ারটা হচ্ছে তুমি কোনো বছর কোম্পানি অতিরিক্ত মুনাফা অর্জন করছে, শেয়ার নগদ লভ্যাংশ হিসেবে দিবে না, সে এটা শেয়ার শুরু বিলি করবে, সেটাকে বলা যায় কি? বোনাস বা অধিবৃত্তি। তারপর হচ্ছে রাইট বা অধিকার শেয়ার। রাইট বা অধিকার শেয়ার হচ্ছে যখন কোম্পানি পুনরায় শেয়ার বিলি করতে যায়, মানে শেয়ার মূল্য সংগ্রহ করতে যায়, তখন বর্তমান মালিকরা অগ্রাধিকার পায় যে শেয়ারের মাধ্যমে, মানে শেয়ার ক্রয়ের ক্ষেত্রে, তাকে বলা যায় রাইট বা অধিকার শেয়ার। অনাঙ্কিক মূল্যের শেয়ার অর্থাৎ মোট সম্পত্তিকে দায় বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে কোম্পানি, তাকে বলা হয় কি? অনাঙ্কিক মূল্যের শেয়ার। এবং এই ধরনের শেয়ার বাংলাদেশে প্রচলন নেই। এই ধরনের শেয়ার বাংলাদেশে প্রচলন নেই। আচ্ছা, এবার আসে আমি তোমাদের একটা কুইক সাজেশন দেই, একটু খেয়াল করো তোমরা। এবার তোমাদের একটা কুইক সাজেশন দেই। কুইক সাজেশনটা হবে তোমাদের জগন্নাথের রিটেনের ক্ষেত্রে, মানে তোমাদের প্রায় 70% প্রস্তুতি, তোমাদের 70% প্রস্তুতি মোটামুটি গোছানো হয়ে যাবে। এখানে তোমার এমসিকিউ প্লাস রিটেন দুটা বিষয়, এমসিকিউ প্লাস রিটেন, এই দুটা বিষয়েই তোমার প্রস্তুতি অনেকাংশে হয়ে যাবে। কি কি টপিক পড়লে? আচ্ছা, আমি যদি তোমাদের বলি তাহলে তোমরা সর্বপ্রথম আমাদের যে বিষয়টা কোম্পানি সংগঠন, প্রথমত হচ্ছে আমাদের এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, যৌথ মূলধনী ব্যবসা, বিশেষ করে যৌথ মূলধনী ব্যবসা নিবন্ধন প্রক্রিয়া, তারপরে হচ্ছে তোমার আর সমবায়। এই চারটা টপিক যদি তুমি খুব ভালোভাবে দেখো, এই চারটা টপিক থেকে দেখবা তোমার ম্যাক্সিমাম রিটেন কোশ্চেনটা পাওয়া যাবে, ম্যাক্সিমাম রিটেন কোশ্চেনটা তোমরা পারবা। এর পাশাপাশি আমাদের যে ব্যবস্থাপনা কাকে বলে, ব্যবস্থাপনার নীতিগুলো, ব্যবস্থাপনার যে জনকরা আছে তাদের যে মানে বিভিন্ন ধরনের যে তথ্যগুলো আছে, তথ্যগুলো ঠিক করলাম, সেখান থেকে তোমাদের আসবে। এবং আমাদের যে পরিকল্পনা, নিয়ন্ত্রণ, এই বিষয়গুলো তোমরা লক্ষ্য করবা। পরিকল্পনা, নিয়ন্ত্রণ, সিদ্ধান্ত গ্রহণ, এই যে তিনটা টপিক বললাম, এই তিনটা টপিকও তোমরা খেয়াল রাখবা। এখান থেকে ম্যাক্সিমাম টাইম জগন্নাথ কোশ্চেন রিপিট করে, তাই এগুলো তোমাদের অনেকাংশেই কমন করতে সহায়তা করবে। এবং তোমাদের একটা বিষয় তোমাদের হেল্প করার জন্যই, মানে আমাদের যাতে তোমরা যাতে আরো ভালো করতে পারো, এখানে তো আমরা একটা আংশিক তোমাদের একটা ধারণা দিলাম। তোমরা তোমাদের প্রস্তুতি, মানে জগন্নাথ ইউনিভার্সিটির জন্য তোমরা যেন আরো ভালো গোছানো একটা প্রস্তুতি পাও, তার জন্য আমাদের টার্গেট নেক্সট ইউনিভার্সিটি কোর্সটি চলছে। সেই কোর্সের ভিতরে আমরা প্রতিটা ইউনিভার্সিটি ধরে ধরে ক্লাস নিচ্ছি। এখন বর্তমানে জগন্নাথ ইউনিভার্সিটির সামনে আমরা জগন্নাথ ইউনিভার্সিটির জন্য কোর্স প্ল্যান করেছি, রুটিন করেছি, সেই অনুযায়ী আমরা ক্লাস নিচ্ছি। তো তোমরা যাদের সহায়তা প্রয়োজন চাইলে আমাদের কোর্সটিতে তোমরা এনরোল করতে পারো। তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। তোমাদের সকলকে ধন্যবাদ ক্লাসটিতে জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম।